নির্বাচন কবে হবে? বহুল জিজ্ঞাসিত প্রশ্ন। বহুবার এটা নিয়ে আপনারা বিভিন্ন সময় কথা বলেছেন। ডক্টর ইউনূস বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একটা ধারণা দিলেন। বিএনপি তাতে হতাশ হলো। আপনাদের আগে একটু মন্তব্য শুনি। আপনারা কি আশাবাদী না হতাশ বিএনপির মতোই? না দেখুন, সবাই কিন্তু আমরা এটা বলেছি। আমি আমি সবসময় আমাদের অবস্থান থেকে আমরা বলেছি যে আমরা একটা নতুন বন্দোবস্ত চাই, তার জন্য একটা গণতান্ত্রিক সংবিধান লাগবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইনের সংস্কার করতে হবে, এবং নির্বাচনও এটার গুরুত্বপূর্ণ অংশ। মানে আমরা যে গণতান্ত্রিক রূপান্তর চাই, এগুলো সবগুলোই তার গুরুত্বপূর্ণ অংশ। এখন সংস্কার এবং নির্বাচন সে কারণে পরস্পর বিরোধী নয়, বরং একটা পরিপূরক জিনিস। এখন কি সংস্কার আমরা নির্বাচনের আগে করতে পারবো, কোন সংস্কারগুলো নির্বাচনের পরে হবে, এইটা ঠিক করা দরকার। এখন ঠিকটা কে করবে, এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে, সবসময় আমরা বলেছি যে যতটা সম্ভব অংশীজনদের সাথে আলাপ আলোচনা করা দরকার। মানে এখানে স্টেক হোল্ডার যাতে, যেহেতু এখন সকলেই মানে যারা যারা আন্দোলনকারী অংশ, তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যথাসম্ভব জাতীয় ঐক্যমত্য কনসেনসাসের মধ্যে দিয়ে যাওয়া দরকার। একদিক থেকে পদ্ধতিগতভাবে নৈতিক দিক থেকেও এটা অত্যাবশ্যক আবশ্যকীয়। অন্যদিক থেকে যেহেতু আমাদের একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বদল ঘটাতে হবে, এবং ফ্যাসিস্ট শক্তি আহ তারা ক্ষমতাচ্যুত হলেও তারা নানাভাবে এখনো শক্তি নিয়ে বিরাজ করছে, ক্রিয়াশীল আছে। কাজেই আমাদেরকে অবশ্যই এই এইটা যথাসম্ভব ঐক্যমতের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এখন এই কারণে আমরা বলছিলাম যে রোড ম্যাপ আমরা চাই। রোড ম্যাপ চাওয়া মানে কিন্তু এই নয় যে আগামীকাল কেউ নির্বাচন চাইছে। রোড ম্যাপ চাওয়া মানে হচ্ছে যে এই যে সংস্কার কি হবে, কতটা সময় তার লাগবে, এবং কতটা আগে হবে, কতটা পরে হবে, এবং তার মধ্যে দিয়ে নির্বাচন ঠিক কখন হবে, এই বিষয়ে একটা ধারণা এবং একটা মোটামুটি রূপরেখা, যেটা সুনির্দিষ্টভাবে থাকলে এটা পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করার ক্ষেত্রে এটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। যে কারণে আমি বারবার এই কথাটা বলছি। গত 4 মাসে আমার, আপনি মানে প্রায় অনেকবার শুরু শুনেছি। থেকেই আপনি আমার টক শো যদি আমার শুনে থাকেন, অবশ্য আজকাল আমারটা কতটা কে শুনে জানি না, কিন্তু আহ আহ, মানে এইটা আমি বলতে পারি যে আমাদের দিক থেকে, আমাদের ক্ষুদ্র ক্যাপাসিটিতে আমরা এটা বলার চেষ্টা করেছি, এবং এখনো বলছি যে এটা পলিটিক্যাল স্টেবিলিটি আনতে সাহায্য করবে। এবং ইতিমধ্যেই যে ইঙ্গিত মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেই ইঙ্গিত আমি মনে করি যে এটা ইতিবাচক হয়েছে। এখন এটা আলোচনা করতে হবে, অংশীজনদের সাথে দ্রুতই বসা দরকার। সরকার অবশ্য একটা ইঙ্গিত দিয়েছিল যে কমিশনের রিপোর্ট পাওয়া মাত্রই তারা অংশীজনদের সাথে বসবেন। এবং আমরা জানি যে 5ই জানুয়ারি পর্যন্ত প্রথম 6টি কমিশনের সময়সীমা আছে, মানে যে 3 মাস সময়সীমা তাদের দেওয়া হয়েছিল, 5ই জানুয়ারির মধ্যে তাদের রিপোর্ট গুলো দেওয়ার কথা। এবং সেই অনুযায়ী তারা যদি রিপোর্ট দিতে সক্ষম হন, তাহলে আহ সেই রিপোর্টের ভিত্তিতে নিশ্চয়ই সরকারও আলোচনা শুরু করবে, এটাই মানুষ প্রত্যাশা করে। এবং যত দ্রুত সম্ভব আলোচনার মধ্য দিয়ে এই বিষয়গুলো, মানে সংস্কার আগে পরে কতটা কি হবে, সময়সীমা কি লাগবে, কবে সুনির্দিষ্টভাবে নির্বাচনের টাইম লাইনটা হবে, এইটা তৈরি করা সম্ভব হবে। এটা তৈরি করলে তখন হয়তো আলোচনাটা, যেমন কি বলে আপনার, যেমন বিএনপির স্থায়ী রাজনৈতিক কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব, মানে সংস্কারের কাজটুকু শেষ করে। এটা কিন্তু আলোচনার প্রশ্ন। এখন বিভিন্ন দলের তো বিভিন্ন অংশীজনদের মতামত তো যেমন একমত হবে, আবার কিছু কিছু কিন্তু পার্থক্য থাকতে পারে। সেই প্রশ্নে আলাপ আলোচনাটা জরুরি। আলোচনার মধ্যে দিয়ে একটা জায়গায় ঐক্যমত্যে আমাদের পৌঁছাতে। জি, মানে তখনই কি আসলে বোঝা যাবে? যেমন প্রধান উপদেষ্টা যেটি বলছেন, প্রধান সংস্কার, সকল প্রধান সংস্কার, অল্প কিছু সংস্কার, প্রত্যাশিত সংস্কার, প্রত্যাশিত মাত্রার সংস্কার ৩টি ভাগে ভাগ করেছেন। প্রধান সংস্কার করতে কত সময় লাগবে তিনি অবশ্য বলেন নাই। অল্প কিছু সংস্কার করতে ২৫ সালের শেষের দিকে, আর প্রত্যাশিত মাত্রার সংস্কার করতে লাগবে ২৬-এর প্রথমার্ধ আরকি। সেক্ষেত্রে এই যে সংজ্ঞাগুলো কি আপনারা তখন বুঝবেন যে আসলে অল্প কিছু কি, প্রত্যাশিত কি, আর প্রধান সংস্কার বলতে কি বোঝাচ্ছে? নাকি আপনারা বুঝতে পারছেন? না, এটা তো, হ্যাঁ, এটা তো আসলে আলোচনার বিষয়। কারণ প্রধান সংস্কার হিসেবে উনি সংজ্ঞায়িত করেছেন। এবং আপনি যদি বলেন যে এই ধরনের আইডিয়া গুলো কিন্তু কোনো না কোনো পক্ষের, মানে ইতিমধ্যে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের সাথে যে আলাপ আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু এই ধরনের আলোচনা উঠেছে যে ধরেন এইভাবে হয়তো বলেননি, আরেকজন এইভাবে বলেছেন যে আমাদের সংস্কারের মধ্যে দুটো জায়গা ভাগ করা যায়। একটা হচ্ছে কমন মিনিমাম, অর্থাৎ সবাই মোটামুটি যে সংস্কারে একমত পোষণ করছে। আরেকটা হচ্ছে যেগুলোতে একমত না, কিন্তু এটা হচ্ছে প্রত্যাশিত, যার যার আকাঙ্ক্ষা, বিভিন্ন দল মত তাদের আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার একটা তালিকা করা যেতে পারে। সেই আকাঙ্ক্ষার তালিকার মধ্যে অনেক কন্ট্রাডিক্টরি, মানে পরস্পর বিরোধী জায়গাও থাকতে পারে।
কিন্তু এগুলো হচ্ছে আকাঙ্ক্ষার জায়গা। ফলে মানে ঐক্যমত্য এবং আকাঙ্ক্ষা দুইটাকে আলাদা করে ঐক্যমত্যের জায়গা কিভাবে আমরা প্রতিষ্ঠা করব, আকাঙ্ক্ষার জায়গাগুলো কি কি ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এগোবো, সেটাও একটা আলোচনার বিষয় হতে পারে। নানা দিক থেকে আলোচনা হতে পারে। আলোচনা জায়গাটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। আমি মনে করি অন্তর্বর্তী সরকারের দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা একটা জরুরি কাজ, মানুষের সংকট সমাধান করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। অন্যদিকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, ম্যান্ডেট হচ্ছে রাজনৈতিক উত্তরণ, মানে ট্রানজিশনটা সম্পন্ন করা। এবং এই ট্রানজিশনের ক্ষেত্রে তো বটেই, তো কোনো মানে রাজনৈতিক ভাবে অংশীজনদের সাথে আলাপ আলোচনা ছাড়া এই ট্রানজিশন মানে ভালোভাবে হবে না বলে আমার শঙ্কা। মাননীয় ফলে প্রধান এই উপদেষ্টা আলাপ বলছেন যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হবে, জাতীয় ঐক্যমত কমিশন গঠনের কথা বলছেন। মানে এটার বিষয়ে একটু যে ঐক্যমত হবার কথা, মানে কিছু জায়গায় তো আমরা মানে একদম মূল কিছু জায়গায় নির্বাচন কবে হবে, বিএনপি বলছে 4 থেকে 6 মাসের মধ্যে হওয়া সম্ভব, ছাত্ররা বলছে আওয়ামী লীগ তাদের দোসরদের বিচার, ভারতীয় এজেন্টদের বিচার করার আগ পর্যন্ত যারা নির্বাচনের কথা বলবে তারা জাতীয় বেইমান হবে, তারা শত্রু হবে ইত্যাদি, মানে এবং তারা আওয়ামী লীগের সাথে সুর মিলাচ্ছে বলেই ধরে নেওয়া হবে। মানে যোজন যোজন দূরে বা প্রচণ্ড একটা দুই দিকে দুটো অবস্থানের মধ্যে দেখা যাচ্ছে, কারণ এটি আসলে অনেক বড় একটা সময় লাগবার কথা। সেক্ষেত্রে এই বিষয়টা তো মানে ঐক্যমতের জায়গাটা আসলে কোথায়, এখানে নির্বাচন কবে হবে সেখানে কি আসলে ঐক্যমত আনা সম্ভব? নিশ্চয়ই সম্ভব। মানে এখানে আমি মনে করি আলাপ আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন বিষয় এবং সংস্কার বিষয় একটা ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব। আপনি বা আপনার দল আসলে কোন পক্ষে যাবেন? আওয়ামী লীগ এবং তার দোসর সবার বিচার হবার পরে নির্বাচন, যেটি আসলে ছাত্ররা বলছে, একদম নাগরিক কমিটির সহ হাসনাত সার্জিস ওরা বিভিন্ন সময় কথাটা বলেছেন, আর বিএনপি যেটি বলছে 4 থেকে 6 মাস। আপনার আসলে কি মনে হয় কোনটি যৌক্তিক হবে? আমরা মানে সবকিছু একসাথে মানে এক এক মানে কি বলে যে এক লাইনে এক নিঃশ্বাসে বলার মতো অবস্থা নেই। আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে যে যারা এই গণহত্যা কিংবা জুলাই আগস্টের গণহত্যা চালিয়েছে, যারা 15 বছর ধরে গুম খুন লুটপাট দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করেছে, তাদেরকে বিচার আওতায় আনতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদের একটা গুরুত্বপূর্ণ দাবি। এই দাবিটা আমরা আগেও করেছি, আমরা বলেছি মানে 71 সাল থেকে ন্যায় বিচারের প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ আমরা মনে করি। বাংলাদেশে এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জায়গাটা মানে রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য খুব জরুরি। এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায় কতটুকু এই প্রশ্নের মধ্যে, সেটাও বিচারিক প্রক্রিয়া যাওয়া দরকার। ব্যক্তি মানে নানান পক্ষ নানান মতামত দিতে পারে, সেটার তো আপাতত কোনো মানে এটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান। এই অবস্থান ঘোষণার অর্থ এই নয় যে ওইটাই একটা আইন। অবস্থান মানে হচ্ছে আমি যখন একটা রাজনৈতিক প্রস্তাবনা হাজির করি, সেটার মধ্যে দিয়ে আমি অন্যদেরকে আমার প্রভাব বলে আমার প্রস্তাবের পক্ষে নিয়ে আসতে চাই, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। তো সেটা তো সেই অধিকার তো সকলেরই আছে। কিন্তু মানে এইটা প্রথমত হওয়া দরকার যে যারা হত্যা করেছে, যারা এই ধরনের অপরাধ করেছে, অপরাধের বিচার হওয়া দরকার। দল হিসেবে দায় আছে কিনা তারাও বিচার প্রক্রিয়া যাওয়া দরকার। এবং তারপরে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে জনগণ সিদ্ধান্ত নেবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের শেষ পর্যন্ত লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা হচ্ছে, এই ব্যাপারে আমাদের দিক থেকে আমাদের কোনো মানে সংশয় নেই। আমরা সবসময় যে কথা বলেছি, এখন আমরা ওই জায়গায় আছি, সেটা হচ্ছে যে শেষ বিচারে বাংলাদেশকে আমরা একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেমের মধ্যে নিতে চাই। ওইটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে বন্দোবস্তটা ফ্যাসিস্ট, যেটা মানে মানুষকে অন্তর্ভুক্তির বদলে ছুড়ে ফেলে দেয়, সেইটার বদলে আমরা কিন্তু একটা ইনক্লুসিভ ব্যবস্থার দিকে যেতে চাই। এবং সেটা যদি যেতে চাই, সেখানে কিন্তু এই ন্যায় বিচার সে কারণে খুব অপরিহার্য একটা বিষয়। এখন আমি আসলে ইনক্লুসিভ নিয়ে আরেকটু প্রশ্ন করব, কিন্তু জুনায়েদ সাকি আমি আমার ওই প্রশ্নটা একটু স্পষ্ট হতে চাই, আমি একটু ওই প্রশ্নটা একটু স্পষ্ট হতে চাই যে এই যে দুই রকম একটা অবস্থান দেখা যাচ্ছে, আপনি আসলে এই দুই অবস্থানের কোন অবস্থানের পক্ষে, নাকি আপনাদের নিজস্ব আরেকটা কোনো অবস্থান আছে? আমি তো আমার অবস্থানটা বলেছি। না না না, আমি আসলে তাহলে আবার একটু বুঝি, আমি যেহেতু বুঝতে পারিনি যে ওই প্রশ্নটাও আমি এই জন্য আরেকবার করি যে অল্প কিছু সংস্কার, প্রত্যাশিত মাত্রার সংস্কার নাকি প্রধান সংস্কার, আপনি কোনটা চান? আমরা সংস্কারের প্রশ্নে যে ন্যূনতম ঐক্যের জায়গা আমরা বলছি, যে এই ন্যূনতম ঐক্যের জায়গা আমাদের তৈরি করতে হবে, যে কোন সংস্কারগুলো আমরা নির্বাচনে আগে করতে পারছি, কোনটা পরে হবে, এই বিষয়ে একটা ঐক্যমত্যের জায়গা তৈরি করতে হবে। আমাদের যে প্রস্তাবনা, আমাদের দলীয় প্রস্তাবনা আমরা খুব শীঘ্রই হাজির করব,
যে আগামী নির্বাচন কিভাবে হবে। আমরা এটা আগেও বলেছি। আচ্ছা, তার মানে আমরা আপনাদের মনে এখন করি পর্যন্ত কোনো প্রস্তাবনা নাই যে আপনারা কি পরিমাণ চান? অল্প কিছু প্রত্যাশিত নাকি প্রধান সব সংস্কার? সেটি এখন আপনারা ঠিক করেন নাই। না, আমরা ঠিক করেছি। আমাদের ঠিক করার মধ্যে একটা আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রস্তাবনা হাজির করব। সেটা আমাদের আলোচনা চলছে। কারণ এটা আমাদের নিজেদের দলগত যে প্রস্তাবনা সেটা আমাদের মঞ্চে আলোচনা চলছে। এবং আমরা অপরাপর রাজনৈতিক যে শক্তির সাথে আমরা লড়াইয়ে যুগপৎভাবে করেছি তাদের সাথে আমরা আলোচনা করছি, শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করছি। এবং আমরা আলোচনার প্রক্রিয়ার মধ্যে থেকে আমাদের যে প্রস্তাবনা সেটাকে আমরা তুলে ধরার জন্য এই ধরনের আলোচনাগুলোকে আমরা জরুরি মনে করেছি। কারণ এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দায় অনেক আছে এবং সেই দায়ের জায়গা থেকেই মানে আমরা মনে করি যে মানে এটি বুঝতে পারছি আপনারা একটা আলোচনার প্রক্রিয়ার মধ্যে আছেন। আপনারা একটা আলোচনার প্রক্রিয়ার মধ্যে আছেন, তার মানে আপনাদের এখনো কোনো অবস্থান নাই। ছাত্রদের যেমন একটা অবস্থানের কথা বলছেন যে তারা বিচার নিশ্চিত করা। আপনি এভাবে কনক্লুড করবেন না যে আপনারা একটা আমি একটা আলোচনার কনক্লুশন প্রক্রিয়ার চাচ্ছি মধ্যে আপনার কাছে যে আমি আসলে কি বুঝবো আপনাদের অবস্থানটা কি। আমাদের অবস্থান তো খুব পরিষ্কার। বাংলাদেশে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। এই গণতান্ত্রিক বন্দোবস্তের ক্ষেত্রে সংবিধান সংস্কার করতে হবে, সংবিধানকে মানে বদলাতে হবে। এখন এটা বদলটা কিভাবে ঘটবে, সংস্কার করে ঘটবে, নতুন করে লিখে ঘটবে, এই বিষয়ে আমরা এখন একটা ঐকমত্যের বাইরে আমরা আমাদের মতামতটাই কেবল মানে